ইসরায়েল ৬০ দিনের একটি আলটিমেটাম দিয়েছে। শর্ত একটাই, এই সময়ের মধ্যে হামাসকে নিরস্ত্র হতে হবে, না হলে গাজায় আবার বড় ধরনের সামরিক অভিযান শুরু হতে পারে। কিন্তু হামাস স্পষ্ট ভাষায় সেই আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে। ঘটনার শুরু জেরুজালেমে এক সম্মেলনে। সেখানে ইসরায়েলি মন্ত্রিপরিষদের সচিব ইয়োসি ফুক্স বলেন, যদি ৬০ দিনের মধ্যে হামাস অস্ত্র না ছাড়ে তাহলে ইসরায়েল আবার অভিযান শুরু করবে। তিনি আরও দাবি করেন, এই ২ মাস সময় দেওয়ার অনুরোধ নাকি যুক্তরাষ্ট্র প্রশাসনের পক্ষ থেকেই এসেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ফুক্স বলেন, আমরা সেই অনুরোধকে সম্মান করছি, কিন্তু এখানেই গল্পের মুখ। হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তা মাহমুদ মারদাউই সরাসরি এই প্রস্তাব নাকচ করে দেন। তিনি সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেন, যুদ্ধ আবার শুরুর যে কোনো হুমকি এই অঞ্চলে ভয়াবহ পরিণতি ডেকে আনবে। ফিলিস্তিনি জনগণ কখনো আত্মসমর্পণ করবে না। মারদাউই আরও বলেন, হামাসের কাছে নিরস্ত্রীকরণ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব বা সময়সীমা পৌঁছায়নি। তার ভাষায়, নেতানিয়াহু বা গণমাধ্যমে দেয়া এসব বক্তব্য নিছক হুমকি, চলমান আলোচনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ৬০ দিনের সময়সীমা ঠিক কবে থেকে শুরু হবে সেটাও স্পষ্ট নয়। ফুক্স ইঙ্গিত দিয়েছেন, এটি ১৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তথাকথিত বোর্ড অফ পিস বৈঠকের দিন থেকে শুরু হতে পারে, তবে এটাও নিশ্চিত করে বলা হয়নি। ফুক্স বলেন, আমরা বিষয়টি মূল্যায়ন করব, যদি কাজ করে ভালো, আর না করলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফকে অভিযান সম্পন্ন করতে হবে। এদিকে জানুয়ারির মাঝামাঝি গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র বলেছে, তারা হামাসকে নিরস্ত্র করা এবং একটি আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়টি সামলাবে। কিন্তু হামাস স্পষ্ট জানিয়ে দিয়েছে, যতদিন ইসরায়েল গাজা দখল করে রাখবে ততদিন তারা অস্ত্র ছাড়বে না। এই অবস্থান নতুন নয়। এর আগে বিদেশে অবস্থানরত হামাসের রাজনৈতিক নেতা খালেদ মেশালও নিরস্ত্রীকরণের আহ্বান প্রত্যাখ্যান করেছিলেন। তার যুক্তি ছিল পরিষ্কার, দখলদার শক্তির অধীনে থাকা জনগণের কাছ থেকে অস্ত্র কেড়ে নেওয়া মানে তাদেরকে সহজ শিকার বানিয়ে দেয়া। এখন আসুন মানবিক দিকটায়। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের অভিযানে ৭২,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে হাজার হাজার শিশু রয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও সহিংসতা থামেনি। গাজা কর্তৃপক্ষের দাবি, যুদ্ধবিরতি শুরুর পর ৬০০-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ১৫২০ বার যুদ্ধবিরতি লঙ্ঘিত হয়েছে। শুধু তাই নয়, গাজায় খাদ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও আশ্রয় উপকরণ প্রবেশ কঠোরভাবে সীমিত করা হয়েছে। প্রায় ২০ লাখ মানুষের এই ভূখণ্ডে এখন ১৫ লাখ মানুষ বাস্তুচ্যুত। তারা তীব্র মানবিক সংকটের মধ্যে বেঁচে আছেন। এখন বড় প্রশ্ন, এই ৬০ দিনের আলটিমেটাম কি সত্যি নতুন কোনো সমাধানের পথ খুলবে, নাকি এটি আরেকটি চাপের কৌশল? হামাসের অবস্থান স্পষ্ট, অস্ত্র ত্যাগ না। ইসরায়েলের অবস্থানও কঠোর, নিরস্ত্রীকরণ না হলে অভিযান। ফলে পরিস্থিতি আবারও এক অনিশ্চিত মোড়ে দাঁড়িয়ে। সামনে হয়তো আলোচনা এগোবে, অথবা আবারও গাজার আকাশে ধোঁয়া উঠবে। মধ্যপ্রাচ্যের মানচিত্র নীরবে বদলে যাচ্ছে, আর এই পরিবর্তনের কেন্দ্রে আছে একটি ছোট ঘাঁটি, আল তানফ। যুক্তরাষ্ট্র হঠাৎ করে দক্ষিণ সিরিয়ার কৌশলগত আল তানফ ঘাঁটি থেকে তাদের সেনা সরিয়ে নিয়েছে। প্রায় এক দশক ধরে সেখানে মার্কিন সেনারা অবস্থান করছিল। সিরিয়া, ইরাক ও জর্ডানের সংযোগস্থলে অবস্থিত এই ঘাঁটি ছিল অত্যন্ত সংবেদনশীল। এখন সেখানে আর কোনো মার্কিন সেনা নেই। সরঞ্জাম গুটিয়ে নেওয়া হয়েছে, কনভয় বেরিয়ে গেছে, নিয়ন্ত্রণ হস্তান্তর করা হয়েছে। সরকারি ব্যাখ্যা বলছে, এটি কূটনৈতিক সমন্বয়ের অংশ। বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ার নতুন নেতৃত্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উষ্ণ হয়েছে, নিষেধাজ্ঞা শিথিল হয়েছে, হোয়াইট হাউসে বৈঠক হয়েছে। সিরিয়া নাকি আবার আইএস বিরোধী জোটে যুক্ত হয়েছে। কাগজে কলমে সবকিছু সহযোগিতার গল্প, কিন্তু বাস্তবতা কি এত সরল? এই প্রত্যাহার ঘটেছে এমন এক সময়ে যখন ইরান প্রকাশ্যে হুঁশিয়ারি দিচ্ছে, উত্তেজনা বাড়লে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো তাদের নিশানায় আসতে পারে। আর আল তানফ কোনো সাধারণ ঘাঁটি ছিল না। ২০১৬ সালে স্থাপিত এই ঘাঁটি ছিল M2 মহাসড়কের পাশে, যা বাগদাদকে দামেস্কের সঙ্গে যুক্ত করে। এটি ছিল আইএস বিরোধী অভিযান পরিচালনার কেন্দ্র, সিরীয় বিরোধী যোদ্ধাদের প্রশিক্ষণ স্থল এবং ইরানের আঞ্চলিক প্রভাবের বিপরীতে একটি মার্কিন প্রতীকী অবস্থান। তাহলে প্রশ্ন ওঠে, এটি কি কৌশলগত পুনর্বিন্যাস, নাকি চাপের মুখে পিছু হটা?
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে প্রায় 15 দিন ধরে চুপিসালে সরঞ্জাম সরানো হচ্ছিল। কোনো নাটকীয় ঘোষণা হয়নি, ধীরে ধীরে ঘাঁটি খালি হয়েছে। এখন মার্কিন সেনারা জর্ডানে সরে গেছে এবং সেখান থেকেই সমন্বয় করছে। এদিকে সিরিয়ার নতুন নেতৃত্ব একাধিক শক্তির ভারসাম্য সামলাচ্ছে। একদিকে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা, অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক। পাশাপাশি কুর্দি নেতৃত্বাধীন মার্কিন সমর্থিত বাহিনীকে সিরীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার আলোচনা চলছে। একই সময়ে খবর এসেছে হাজার হাজার আইএস বন্দীকে সিরিয়া থেকে ইরাকে স্থানান্তর করা হচ্ছে, অর্থাৎ নিরাপত্তা পরিস্থিতিও বদলাচ্ছে। এই প্রেক্ষাপটে ইরানের বক্তব্য আরও কড়া হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসলামী বিপ্লবের ৪৭তম বার্ষিকীতে হাজারো মানুষের সামনে বলেছেন ইরান অতিরিক্ত দাবির কাছে মাথা নত করবে না। তিনি স্পষ্ট করেছেন ইরানের পারমাণবিক কর্মসূচি নির্ধারিত কাঠামোর বাইরে আলোচনার বিষয় নয়। ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা আঞ্চলিক জোট নিয়ে আলোচনা তারা মানবে না। তিনি আরও বলেছেন ইরান পারমাণবিক অস্ত্র চায় না এবং যে কোনো যাচাই প্রক্রিয়ার জন্য প্রস্তুত, কিন্তু যুক্তরাষ্ট্র যেন শর্ত চাপিয়ে দিতে না চায়। তার ভাষায়, যুক্তরাষ্ট্র শর্ত চাপিয়ে দিতে পারবে না। একই সঙ্গে তিনি বলেছেন ইরান শান্তি চায়, প্রতিবেশীদের সঙ্গে সংলাপে আগ্রহী, তবে আগ্রাসন হলে জবাবও দেয়া হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো গত 1 বছরে উত্তেজনা অনেক বেড়েছে। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে, পাল্টা হুমকিও এসেছে। এখন আবার আলোচনা শুরু হয়েছে, কিন্তু সেই আলোচনা দাঁড়িয়ে আছে সূক্ষ্ম ভারসাম্যের উপর। একদিকে মার্কিন ঘাঁটি খালি হচ্ছে, অন্যদিকে মার্কিন সামরিক সম্পদ এখনো অঞ্চলে সক্রিয়। ইরানও বার্তা দিচ্ছে তারা আলোচনায় প্রস্তুত, তবে চাপে নতি স্বীকার করবে না। তাহলে আসল প্রশ্ন কি? আল তানফ থেকে সরে আসা কি বড় সংঘাত এড়ানোর চেষ্টা, নাকি এটি বৃহত্তর কৌশলগত পুনর্বিন্যাস যেখানে যুক্তরাষ্ট্র দৃশ্যমান উপস্থিতি কমিয়ে প্রভাব বজায় রাখতে চায়? মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের গন্ধ। যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনার টেবিলে টানটান উত্তেজনা। বাইরে কূটনীতি, ভেতরে কি যুদ্ধের প্রস্তুতি? নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকরা পারমাণবিক সীমা নিয়ে উত্তপ্ত কূটনৈতিক আলোচনায় ব্যস্ত, তখন পেন্টাগনের যুদ্ধ পরিকল্পনাকারীরা সম্ভাব্য সামরিক সংঘাতের নানা দৃশ্যপট তৈরি করছে। অর্থাৎ আলোচনার পাশাপাশি যুদ্ধের হিসাব নিকাশও চলছে। প্রতিবেদন অনুযায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানের বিরুদ্ধে ভয়াবহ বিমান হামলার হুমকি দিলে পেন্টাগনের ভেতরে দ্বিধা তৈরি হয়। 11 ফেব্রুয়ারির অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয় ট্রাম্পের প্রকাশ্য কঠোর হুমকি যুক্তরাষ্ট্রের বাস্তব সামরিক প্রস্তুতির চেয়ে অনেক এগিয়ে ছিল। জটিল ও বড় আকারের সামরিক অভিযান চালানোর মতো প্রস্তুতি তখন পুরোপুরি ছিল না। সেই সময় মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে ছড়িয়ে থাকা প্রায় 40,000 মার্কিন সেনা প্রয়োজনীয় বহুস্তর প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতিতে ভুগছিল। ট্রাম্প যে বড় ধরনের আঘাত হানার কথা বলছিলেন তা কার্যকর করতে যে উন্নত যুদ্ধ বিমান দরকার সেগুলো তখন উপসাগরীয় অঞ্চলের কাছাকাছি অবস্থান করছিল না। জ্যেষ্ঠ জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা ট্রাম্পকে দ্রুত সামরিক পদক্ষেপ না নিতে পরামর্শ দেন। তারা বলেন বিভিন্ন ক্ষেত্রে বাহিনীকে প্রস্তুত হতে সময় দিতে হবে। তারা স্পষ্টভাবে সতর্ক করেন পেন্টাগনের আরও সময় দরকার আক্রমণ ও প্রতিরক্ষা দুই ধরনের সক্ষমতা শক্তিশালী করতে। এখন পরিস্থিতি বদলাচ্ছে। শক্তিশালী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এখন ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র অবকাঠামোর আঘাতের পরিসরে অবস্থান করছে। খবর অনুযায়ী ইরানি নজরদারি ড্রোন এই বিশাল যুদ্ধ জাহাজ বহরকে অনুসরণ করছে। এমনকি একটি ড্রোনকে সেখানে অবস্থানরত F-35 স্টেলথ যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে। যুক্তরাষ্ট্রকে এখন হামলার ট্রিগার টানতে প্রস্তুত। বাইরে কূটনীতি চলছে, কিন্তু পেন্টাগন এই সময়টিকে ব্যবহার করছে বড় ধরনের হামলা সক্ষমতা গড়ে তুলতে। এখন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার পরিকল্পনায় রয়েছে ইরানের সুরক্ষিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র এবং বিস্তৃত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন স্থাপনায় নির্ভুল আঘাত। এছাড়া যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিশেষ বাহিনীর এলিট কমান্ডো মোতায়েনের বিষয়টিও বিবেচনা করছে। লক্ষ্য হতে পারে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক নেতৃত্ব ও নির্দিষ্ট স্থাপনা, অর্থাৎ শুধু আকাশ হামলা নয়, স্থল অভিযানের কথাও ভাবা হচ্ছে। নিউ ইয়র্ক টাইমস জানায় যুক্তরাষ্ট্র 8টি উন্নত গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ও আক্রমণাত্মক সাবমেরিন মোতায়েন করেছে। এগুলো শত শত টমাহক ভূমি আক্রমণ ক্রুজ ক্ষেপণাস্ত্রে সজ্জিত। ট্রাম্প নিজেই পরমাণু শক্তি চালিত ইউএসএস জেরাল্ড আর ফোর্ড সুপার ক্যারিয়ারকে মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দিয়েছেন, যা ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সঙ্গে যুক্ত হয়েছে।
পেন্টাগনের কর্মকর্তারা নিশ্চিত করেছেন এই অতিরিক্ত বিমানবাহী শক্তি দীর্ঘমেয়াদী উচ্চমাত্রার বিমান অভিযান চালাতে নমনীয় বিকল্প দেবে। যদি নির্দেশ আসে তাহলে টানা আকাশ আধিপত্য বজায় রাখা সম্ভব হবে। তবে যুক্তরাষ্ট্র শুধু আক্রমণের প্রস্তুতি নিচ্ছে না, প্রতিরক্ষাও জোরদার করছে। তারা আশঙ্কা করছে ইরান একই যুগে মধ্যপ্রাচ্যের 11টি ঝুঁকিপূর্ণ মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে পারে। তাই ইরাক, বাহরাইন, কুয়েত, জর্ডান ও কাতারে প্যাট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত পুনর্বিন্যাস করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী 1 ডজনের বেশি অতিরিক্ত F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধ বিমান পাঠিয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ভেতরে থাকা B-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান এবং অন্যান্য দূরপাল্লার কৌশলগত বোমারু বিমানকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। মহাকাশ এখন শুধু বিজ্ঞান বা গবেষণার জায়গা নয়, এটি হয়ে উঠেছে কৌশলগত শক্তির নতুন মঞ্চ। ঠিক এমন সময়েই ইরান তাদের মহাকাশ কর্মসূচিতে বড় অগ্রগতির ঘোষণা দিল। আর সেই ঘোষণা এসেছে স্টার্লিং বিতর্কের নতুন খবর প্রকাশের মাত্র কয়েকদিনের মাথায়। খবর অনুযায়ী ইরান তাদের প্রথম দেশীয় রাডার ইমেজিং নজরদারি স্যাটেলাইট তৈরি করেছে। এটি দূর অনুধাবন বা রিমোট সেন্সিং সক্ষমতায় একটি নতুন মাইলফলক। ইরান স্পেস এজেন্সির প্রধান হাসান সালারিয়া প্রেস টিভিকে দেয়া বক্তব্যে এই অগ্রগতির কথা জানান। ইরান বলছে তারা রাডার ইমেজিং স্যাটেলাইটের 2টি সংস্করণ তৈরি ও নকশা করেছে, রেড 1 এবং রেড 2। রেড 1 স্যাটেলাইটে ব্যবহার করা হবে সিনথেটিক অ্যাপারচার রাডার, যা প্রতি পিক্সেলে 50 মিটারের চেয়ে বেশি নির্ভুলতায় উচ্চ রেজলিউশনের ছবি তুলতে পারবে। সালারিয়া জানিয়েছেন প্রথম স্যাটেলাইটটি এখন সংযোজন পর্যায়ে রয়েছে এবং উন্মোচনের আগে চূড়ান্ত কারিগরি পরীক্ষা চলছে। অন্যদিকে রেড 2 স্যাটেলাইট আরও বেশি নির্ভুলতার জন্য তৈরি হচ্ছে। এর ইমেজিং নির্ভুলতা প্রতি পিক্সেলে 20 মিটারেরও কম হবে। ইরানের মহাকাশ গবেষণা প্রধান বলেন, আমরা বর্তমানে 2 শ্রেণীর রাডার ইমেজিং স্যাটেলাইট রেড 1 এবং রেড 2 নকশাও তৈরি করছি। রেড 1 স্যাটেলাইটে সিনথেটিক অ্যাপারচার রাডার রয়েছে, যা প্রতি পিক্সেলে 50 মিটারের চেয়ে বেশি রেজলিউশনে উচ্চমানের ছবি তৈরি করতে পারবে। রেড 2 স্যাটেলাইট, যার ইমেজিং নির্ভুলতা 20 মিটারেরও বেশি, ইরানিয়ান স্পেস রিসার্চ সেন্টার তৈরি করছে এবং আগামী কয়েক বছরের মধ্যে এটি প্রদর্শিত হবে। অর্থাৎ শুধু অপটিক্যাল ক্যামেরার উপর নির্ভর না করে এখন ইরান সব ধরনের আবহাওয়ায় নজরদারির সক্ষমতা অর্জন করতে চাইছে। বছরের পর বছর নিষেধাজ্ঞার চাপ থাকা সত্ত্বেও ইরান তাদের মহাকাশ কর্মসূচি দ্রুত এগিয়ে নিচ্ছে। নতুন নতুন ইমেজিং ও গবেষণা স্যাটেলাইট তৈরি করা হচ্ছে। ইরানি কর্মকর্তারা এবং রাষ্ট্র ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম দাবি করছে স্যাটেলাইট তৈরি ও উৎক্ষেপণে সক্ষম দেশগুলোর মধ্যে ইরান এখন বিশ্বের শীর্ষ 10 দেশের একটি। 13 ফেব্রুয়ারি ইরান তাদের প্রথম ভূস্থির কক্ষপথের স্যাটেলাইট জামজাম 1 সফলভাবে মহাকাশে পাঠিয়েছে। এই ঘোষণার সময়টিও গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের এক প্রতিবেদনে স্টার্লিং সিস্টেম এবং ইরানের সাম্প্রতিক বিক্ষোভের সংযোগ নিয়ে নতুন তথ্য প্রকাশ হয়েছে। 12 ফেব্রুয়ারি ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ইন্টারনেট বন্ধের সময় বিক্ষোভের চূড়ান্ত পর্যায়ে স্টার্লিং টার্মিনাল ইরানে পাচার করা হয়েছিল। প্রতিবেদনে বলা হয়, জানুয়ারিতে প্রায় 6000 স্টার্লিং টার্মিনাল ইরানে পাচার করা হয়, যাতে বিক্ষোভকারীরা স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করতে পারেন। বিক্ষোভ চলাকালে ইরান বড় আকারে স্টার্লিং সংযোগ বন্ধের উদ্যোগ নেয়। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে প্রায় 40,000 স্টার্লিং স্টেশন নিষ্ক্রিয় করা হয়। একই প্রতিবেদনে বলা হয়, মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন প্রায় 7000 স্টার্লিং টার্মিনাল স্টেট ডিপার্টমেন্ট কিনেছিল। ফলে বিষয়টি আরও কূটনৈতিক মাত্রা পায়। প্রতিবেদনে আরও বলা হয়, স্টার্লিং সরবরাহের বিষয়ে ট্রাম্প অবগত ছিলেন, তবে তিনি পরিকল্পনাটি অনুমোদন করেছিলেন কিনা তা স্পষ্ট নয়। বিক্ষোভ চলাকালে ইরান বড় আকারে স্টার্লিং সংযোগ বন্ধের চেষ্টা করে এবং দাবি ওঠে প্রায় 40,000 স্টার্লিং স্টেশন নিষ্ক্রিয় করা হয়েছে। যুক্তরাষ্ট্র কি ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, নাকি এটি শুধুই শক্তি প্রদর্শন? নতুন স্যাটেলাইট ছবিগুলো সেই প্রশ্নকেই আবার সামনে এনেছে। চীনা বাণিজ্যিক স্যাটেলাইট ছবি দেখিয়েছে কাতারের আল উদেদ বিমান ঘাঁটিতে মার্কিন বিমান বাহিনীর KC-135 আকাশে জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার বিমানের উপস্থিতি বেড়েছে। মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের ওয়েবসাইট দাবি করেছে 15 জুন থেকে যুক্তরাষ্ট্র আটলান্টিক পেরিয়ে ব্যাপক হারে KC-135 ও KC-46 ট্যাঙ্কার মোতায়েন করেছে। তাদের মতে, আল উদেদ ঘাঁটিতে ট্যাঙ্কারের সংখ্যা বাড়া আসলে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে আকাশে জ্বালানি সরবরাহ সক্ষমতার বড় পুনর্বিন্যাসের অংশ।
প্রতিবেদন বলছে নতুন KC-46 কর্মসূচিতে বড় ধরনের প্রযুক্তিগত সমস্যার কারণে যুক্তরাষ্ট্র এখনও পুরনো KC-135 ট্যাঙ্কারের উপরই বেশি নির্ভর করছে। KC-46-এ রিমোট ভিশন সিস্টেমের ত্রুটি, রিফুয়েলিং বুমের সমস্যা এবং জ্বালানি লিকের ইতিহাস রয়েছে। এসব কারণে অতীতে ক্রয় প্রক্রিয়া স্থগিত করতে হয়েছে। এর মিশন সক্ষমতার হারও কম। ট্যাঙ্কার বাড়ানোর পাশাপাশি যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বিপুল সামরিক সরঞ্জাম আগে থেকেই মোতায়েন করেছে। কাতারের আল উদেইদ এবং জর্ডানের মুওয়াফাক আল সাউতি বিমান ঘাঁটি এই প্রস্তুতির দুটি প্রধান কেন্দ্র। অন্যদিকে কিছু মিডিয়া রিপোর্ট বলছে চীনা স্যাটেলাইট ছবি প্রকাশের উদ্দেশ্য হতে পারে ইরানকে সম্ভাব্য মার্কিন হামলা মোকাবিলায় শক্তিশালী করা এবং পাল্টা আঘাতের প্রস্তুতিতে সহায়তা করা। চীনা স্যাটেলাইট ছবি আরও দেখিয়েছে জর্ডানে মার্কিন সেনাবাহিনীর 3rd ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। মুওয়াফাক আল সাউতি ঘাঁটিতে এই টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স সিস্টেম দেখা গেছে। ওয়াশিংটন যদি আবার ইরানের সঙ্গে সংঘাতে জড়ায় তাহলে এই ঘাঁটি সামনের সারির প্রধান অপারেশন কেন্দ্র হতে পারে। একটি কৌশলগত বিষয়ক ওয়েবসাইট জানিয়েছে এই স্যাটেলাইট ছবি প্রকাশের সময় পারস্য উপসাগরের কাছে চীনা যুদ্ধজাহাজ মোতায়েনের অপ্রমাণিত খবরও সামনে আসে। প্রশ্ন উঠছে, চীন কি সম্ভাব্য হামলার তথ্য ইরানকে দিতে প্রস্তুত? প্রতিবেদন বলছে জর্ডানে 3rd মোতায়েনের তথ্য ইরান নিজের নজরদারি থেকে পেয়েছে নাকি চীন জানিয়েছে নাকি বাণিজ্যিক স্যাটেলাইট ছবি থেকেই জেনেছে তা পরিষ্কার নয়। তবে এই ছবি প্রকাশে ইঙ্গিত থাকতে পারে যে বেইজিং ওয়াশিংটন ও তার মিত্রদের বার্তা দিতে চাইছে তারা ইরানকে গোয়েন্দা সহায়তা দিতে পারে। মিলিটারি ওয়াচ ম্যাগাজিন বলছে কক্ষপথ ভিত্তিক নজরদারির উন্নতির ফলে এখন যুক্তরাষ্ট্রের সংবেদনশীল স্থল মোতায়েনও অনেকাংশে প্রকাশ্য দৃশ্যমান। যদিও কখনো কখনো স্যাটেলাইট জ্যামিংয়ের মতো চরম পদক্ষেপ নেওয়া হয়, তবুও বর্তমানে মার্কিন সেনাবাহিনীর কাছে মাত্র 8টি থার্ড ব্যাটারি এবং সীমিত সংখ্যক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা রয়েছে। ফলে জর্ডানে একটি ব্যাটারি পাঠানো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এদিকে খবর আছে চীনের পিপলস লিবারেশন আর্মি নেভি ওমান উপসাগর ও উত্তর ভারত উপসাগরে একটি টাইপ 055 গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার পাঠিয়েছে। এর সঙ্গে রয়েছে টাইপ 052D ডেস্ট্রয়ার এবং লিয়াওয়াং-1 নামের মহাকাশ ট্র্যাকিং ও নজরদারি জাহাজ। লিয়াওয়াং-1 সাধারণ জাহাজ নয়, এটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, স্যাটেলাইট কার্যক্রম ও নৌ চলাচল দীর্ঘ দূরত্বে পর্যবেক্ষণ করতে পারে। টাইপ 055কে বিশ্বের অন্যতম সক্ষম ডেস্ট্রয়ার ধরা হয়। এই সমন্বয় একটি শক্তিশালী গোয়েন্দা প্যাকেজ তৈরি করে। বিশ্লেষকরা বলছেন যদি চীনা জাহাজগুলো যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নৌ চলাচলের রিয়েল টাইম তথ্য সংগ্রহ করে, সেই তথ্য ইরানের কাছে গেলে সম্ভাব্য হামলায় চমক কমে যাবে। ইরান আরও কার্যকর পাল্টা আঘাতের প্রস্তুতি নিতে পারবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবার খোলাখুলি ইরানের পাশে দাঁড়ালেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা যখন চরমে, ঠিক তখনই পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে একটি বার্তা পাঠান। পুতিন তার বার্তায় লিখেছেন, রাশিয়া ও ইরানের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ এবং সুপ্রতিবেশী সুলভ। তিনি বলেন, বর্তমান সংকটপূর্ণ আন্তর্জাতিক পরিস্থিতিতে রাশিয়া ইরানের সার্বভৌমত্ব ও বৈধ স্বার্থ রক্ষার প্রচেষ্টাকে সমর্থন করে। শুধু তাই নয়, তিনি মস্কো ও তেহরানের মধ্যে সমগ্র কৌশলগত সহযোগিতা আরও জোরদারের আশাও ব্যক্ত করেন। এখন প্রশ্ন হলো, এই বার্তার সময়টা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়ছে। পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা চলছে, কিন্তু পরিবেশ শান্ত নয়, বরং মার্কিন সামরিক উপস্থিতি হঠাৎ করেই বেড়ে গেছে মধ্যপ্রাচ্যে। ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানের রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, 47 বছর ধরে তারা শুধু কথা বলেছে, এ সময়ের মধ্যে আমরা অনেক প্রাণ হারিয়েছি। ট্রাম্পের বক্তব্যে স্পষ্ট, তিনি মনে করেন ইরানে নতুন সরকার আসা উচিত। যদিও কে ক্ষমতায় আসবে সে প্রশ্নে তিনি সরাসরি কিছু বলতে চাননি। সবচেয়ে বড় বার্তা এসেছে সামরিক দিক থেকে। যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী USS জেরাল্ড R. ফোর্ডকে ক্যারিবীয় সাগর থেকে মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে। এটি সেখানে থাকা অন্যান্য যুদ্ধ জাহাজের সঙ্গে যোগ দেবে। এর মানে হলো যুক্তরাষ্ট্র যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, অন্তত সেই বার্তাই দিতে চাইছে। এই রণতরীর সঙ্গে হাজার হাজার সেনা, যুদ্ধ বিমান, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং আরও শক্তিশালী সামরিক সরঞ্জাম মোতায়েন করা হচ্ছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যদি প্রেসিডেন্ট ট্রাম্প হামলার নির্দেশ দেন, তাহলে সপ্তাহের পর সপ্তাহ ধরে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি রয়েছে।
এবার পরিকল্পনা আগের চেয়ে জটিল। শুধু পারমাণবিক স্থাপনা নয়, প্রয়োজনে ইরানের রাষ্ট্রীয় ও নিরাপত্তা স্থাপনাতেও হামলা হতে পারে। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেছেন, ইরান ইস্যুতে ট্রাম্পের সামনে সব বিকল্প খোলা আছে। তিনি বিভিন্ন মতামত শোনেন, কিন্তু শেষ সিদ্ধান্ত নেন জাতীয় নিরাপত্তার স্বার্থে। উত্তর ক্যারোলিনায় মার্কিন সেনাদের সামনে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, কখনো কখনো ভয় দেখানো দরকার, কারণ ভয়ই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের শক্তি এখন এতটাই বেড়েছে যে শত্রুরা ভয় পাচ্ছে। তবে এখানেই শেষ নয়। মার্কিন কর্মকর্তারা স্বীকার করেছেন, যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তাহলে ইরানও পাল্টা জবাব দেবে। অর্থাৎ একবার শুরু হলে হামলা পাল্টা হামলার চক্র চলতেই পারে। ইরানের রিভলিউশনারি গার্ড আগেই সতর্ক করেছে, ইরানের ভূখণ্ডে আঘাত এলে তারা মধ্যপ্রাচ্যে থাকা যে কোনো মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু বানাতে পারে। একদিকে রাশিয়া সরাসরি ইরানের পাশে দাঁড়াচ্ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে। কথার লড়াই চলছে, কিন্তু মাঠে প্রস্তুতি যুদ্ধে। ইতিহাস বলছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন নয়, কিন্তু এবার পার্থক্য হলো মাঠে শক্তি প্রদর্শন অনেক বেশি দৃশ্যমান, আর তার সঙ্গে যুক্ত হয়েছে রাশিয়ার সমর্থন। ইরান কি সত্যিই পারমাণবিক চুক্তিতে নতুন নমনীয়তার ইঙ্গিত দিচ্ছে, নাকি এটা কৌশলগত চাপ তৈরির আরেকটা চাল? সম্প্রতি ইরান এমন কিছু বার্তা দিয়েছে যা আন্তর্জাতিক মহলে নতুন আলোচনা শুরু করেছে। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখতরাভানচি বলেছেন, এখন বল আমেরিকার কোর্টে। অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি সত্যি চুক্তি করতে চায়, তাহলে প্রথম পদক্ষেপ নিতে হবে ওয়াশিংটনকে। ইরানের মূল শর্ত খুব পরিষ্কার, আগে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, তারপরেই তারা পারমাণবিক কর্মসূচিতে সীমাবদ্ধতা আনতে প্রস্তুত। তাখতারাভানচি জানিয়েছেন, ইরান 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ দূর করতে আলোচনায় রাজি। এমনকি প্রয়োজন হলে এই উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রাসায়নিকভাবে পাতলা করার বিষয়েও প্রস্তুত আছে তেহরান। 60% সমৃদ্ধ ইউরেনিয়াম সরাসরি অস্ত্রমানের নয়, কিন্তু তার খুব কাছাকাছি। তাই এটিই এখন পশ্চিমাদের প্রধান উদ্বেগ। ইরান আবারও দাবি করেছে, তাদের পারমাণবিক কর্মসূচি কেবল বেসামরিক জ্বালানি উৎপাদনের জন্য। তারা পারমাণবিক অস্ত্র বানাতে চায় না। তবে একই সঙ্গে তারা বলছে, কোনো চুক্তি হবে না যদি নিষেধাজ্ঞা থেকে বাস্তব ও তাৎক্ষণিক স্বস্তি না মেলে। অন্যদিকে যুক্তরাষ্ট্র সন্দিহান। মার্কিন কর্মকর্তারা অভিযোগ করছেন, ইরান আলোচনাকে ধীরে টেনে নিয়ে যাচ্ছে এবং আগেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি করছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধান চায়, কিন্তু বাস্তবসম্মত ও টেকসই চুক্তি করা খুব কঠিন হবে। এখন প্রশ্ন, আসল খেলা কোথায়? একদিকে কূটনৈতিক আলোচনার কথা বলা হচ্ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন কৌশল নিচ্ছে, অর্থনৈতিক যুদ্ধ। সামরিক হুমকি দিয়ে ইরানের কাছ থেকে বড় ছাড় পাওয়া যায়নি, তাই এখন নজর দেওয়া হচ্ছে ইরানের অর্থনীতির দিকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি বৈঠকে অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন। টার্গেট কি? ইরানের তেলের রপ্তানি। বিশেষ করে চীনে যে তেল যায় সেটিই এখন প্রধান লক্ষ্য। ইরানের মোট তেল রপ্তানির প্রায় 80% রাজস্ব আসে চীনের বাজার থেকে। মার্কিন কৌশল হলো, চীনের এই তেল কেনা বন্ধ করতে পারলে ইরানের অর্থনীতি দ্রুত চাপে পড়ে যাবে। এজন্য ট্রাম্প একটি নতুন নির্বাহী আদেশ জারি করেছেন। এতে বলা হয়েছে, যে দেশ মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের সঙ্গে বাণিজ্য চালাবে, তাদের উপর 25% পর্যন্ত শুল্ক আরোপ করা যেতে পারে। মানে শুধু ইরান নয়, ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোকেও চাপে রাখা হবে। কিন্তু এখানেই ঝুঁকি আছে। বিশ্লেষকরা বলছেন, যদি ইরানের তেল রপ্তানি হঠাৎ বন্ধ হয়ে যায়, তাহলে তেহরান চরম পদক্ষেপ নিতে পারে, যেমন হরমুজ প্রণালীতে সামরিক উত্তেজনা সৃষ্টি করা। এই পথ দিয়েই বিশ্বের বড় অংশের তেল পরিবহন হয়। সেখানে অস্থিরতা তৈরি হলে বৈশ্বিক জ্বালানি বাজার কেঁপে উঠবে। আরেকটি বড় বিষয় হলো চীন। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আগেই উত্তপ্ত। যদি ইরান ইস্যুতে চীন সরাসরি মার্কিন চাপের মুখে পড়ে, তাহলে দুই সুপার পাওয়ারের প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়তে পারে। সুতরাং এখন পরিস্থিতি এমন, ইরান বলছে আগে নিষেধাজ্ঞা তুলে নিন, যুক্তরাষ্ট্র বলছে আগে পারমাণবিক কার্যক্রমে সীমা টানুন। ইসরায়েল চাইছে ইরানের ক্ষমতা কমাতে, চীন চাইছে ইরানের অর্থনৈতিক শ্বাসরোধ না হোক। মধ্যপ্রাচ্যের উত্তাপ এখন শুধু তেহরান আর ওয়াশিংটনের মধ্যে সীমাবদ্ধ নেই। এই আগুন ছড়িয়ে পড়ছে কাবুল থেকে বৈরুত, বাগদাদ থেকে সানা পর্যন্ত।
তালেবান স্পষ্ট বার্তা দিয়েছে, যদি যুক্তরাষ্ট্র ইরানের ওপর সামরিক হামলা চালায় তাহলে আফগানিস্তান ইরানের পাশে দাঁড়াবে। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ ইরানের পশতু ভাষার রেডিওকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, তারা যুদ্ধ চায় না, তারা সরাসরি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে আগ্রহী নয়। কিন্তু যদি ইরান আক্রান্ত হয় তাহলে আফগান জনগণ নিজেদের সামর্থ্যের মধ্যে সংহতি ও সহযোগিতা দেখাবে। এটা সরাসরি যুদ্ধ ঘোষণা নয়, কিন্তু এটি একটি রাজনৈতিক অবস্থান। তালেবান আরও দাবি করেছে, গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র জড়িত যে 12 দিনের সংঘাত হয়েছিল সেখানে ইরানই শেষ পর্যন্ত বিজয়ী হয়েছিল। তাদের মতে ইরানের আত্মরক্ষার অধিকার আছে এবং ভবিষ্যতেও তারা নিজেদের রক্ষা করতে পারবে। এই সমর্থন এমন সময় এলো যখন ইরানের আঞ্চলিক মিত্ররা নিজেদের অবস্থান আরও শক্ত করছে। ইয়েমেনে ইরান সমর্থিত হুথি গোষ্ঠী সামরিক মহড়া জোরদার করেছে। ইরাকের বিভিন্ন শিয়া মিলিশিয়া যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছে। কাতাইব হিজবুল্লাহ নামের একটি প্রভাবশালী ইরাকি সশস্ত্র গোষ্ঠী বলেছে, ইরানের ওপর হামলা হলে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হতে পারে। লেবাননেও হিজবুল্লাহ নেতৃত্ব ইরানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। তারা বলছে, ইরানই তাদের প্রতিরোধ আন্দোলনের প্রধান ভরসা। অর্থাৎ যদি যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের ওপর হামলা করে তাহলে সংঘাত শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটি বহু দেশের মাটিতে ছড়িয়ে পড়তে পারে। ইরানের বার্তা, আমরা জানি কোথায় আঘাত করব। ইরানের কিছু টেলিভিশন চ্যানেল সম্প্রতি একটি অ্যানিমেটেড ভিডিও প্রকাশ করেছে। সেখানে জর্ডানের মুওয়াফাক সাউতি বিমান ঘাঁটি এর বিস্তারিত চিত্র দেখানো হয়। ভিডিওতে রানওয়ে, বিমান পার্কিং এলাকা, কৌশলগত স্থাপনা সবকিছু জুম করে দেখানো হয়েছে। অনেক বিশ্লেষক বলছেন, এটি শুধু প্রতীকী নয়, এটি একটি সতর্কবার্তা। বার্তাটা পরিষ্কার, আমরা জানি কোথায় আঘাত করতে হবে। খবরে বলা হয়েছে, ওই ঘাঁটিতে রয়েছে F-15 যুদ্ধ বিমান, F-35A স্টেলথ ফাইটার, A-10C আক্রমণ বিমান এবং ইলেকট্রনিক যুদ্ধের জন্য EA-18G গ্রাউলার। পাশাপাশি সেখানে যুক্তরাষ্ট্রের থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন রয়েছে বলে চীনা স্যাটেলাইট চিত্রে দেখা গেছে। এই ঘাঁটির অবস্থানও গুরুত্বপূর্ণ। এটি ইরাক, সিরিয়া, ইসরায়েল ও সৌদি আরবের কাছাকাছি, অর্থাৎ আঞ্চলিক সামরিক অভিযানের জন্য এটি একটি বড় কেন্দ্র। গত বছরের জুনে যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমান ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় বলে জানা যায়। এর জবাবে ইরান কাতারের আল উদেইদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। সেই ঘটনার পর থেকেই ইরান বলে আসছে, তাদের ওপর হামলা হলে তারা অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানাবে। এখন সেই হুমকি আবার সামনে আসছে। সবচেয়ে বড় ঝুঁকি হলো ভুল হিসাব, একটি ক্ষেপণাস্ত্র, একটি ড্রোন হামলা, একটি ভুল বোঝাবুঝি, এসব থেকেই বড় যুদ্ধ শুরু হতে পারে। পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যেখানে কাবুল থেকে বৈরুত পর্যন্ত এক ধরনের জোট তৈরি হয়েছে। সবাই সরাসরি যুদ্ধে নামবে না হয়তো, কিন্তু সবাই প্রস্তুতির বার্তা দিচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। ফলে মার্জিন ফর মিসক্যালকুলেশন মানে ভুল সিদ্ধান্তের সুযোগ খুবই কম। মধ্যপ্রাচ্য ও ইউরোপের আকাশে এখন মনোযোগের এক বিরামহীন খেলা চলছে। বিমানের নাম, অবস্থান ও উদ্দেশ্য ঘিরে নানা জল্পনা। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান নিয়ে সব দিক থেকে চাপ বাড়ছে। যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান ইউরোপ থেকে মধ্যপ্রাচ্যের দিকে। বিবিসি ভেরিফাই এর ট্র্যাকিং তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের কিছু সামরিক বিমান ইউরোপ থেকে পূর্ব ভূমধ্যসাগরের দিকে গতি নিচ্ছে। বিশেষ করে ইংল্যান্ডের RAF মিলটন হল বিমান ঘাঁটি থেকে কমপক্ষে 6টি KC-135 রিফুয়েলার বা জ্বালানি প্রদানকারী বিমান ছাড়তে দেখা গেছে, যা দক্ষিণ পশ্চিম দিকে ফ্রান্স ও ভূমধ্যসাগর হয়ে এগিয়ে যাচ্ছে, সম্ভবত সেখানে মোতায়েন হবার জন্য। এর পিছনে সাধারণ সামরিক মহড়া নয়, কন্টিনজেন্সি প্ল্যান বা যুদ্ধ পরিকল্পনার ইঙ্গিত থাকতে পারে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। কিছু রিপোর্টে দেখা গেছে ইউরোপের বিভিন্ন বিমান ঘাঁটিতে অন্যান্য জেট ও লজিস্টিক বিমানও নড়াচড়া করছে, যা ইরান নির্ভর পরিস্থিতিকে আরও জটিল করে দিয়েছে। কেন এমন ঘটছে? সামরিক প্রস্তুতি কি শুধুই ডিটারেন্স?
বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থাপনাকে শুধু একদিনের ছোটখাটো ব্যস্ততা বলা যাবে না, এটা গভীর ও দীর্ঘমেয়াদে পরিকল্পিত উপস্থিতি। মার্কিন বাহিনী ইতোমধ্যে সামুদ্রিক রণতরী, বিমান ঘাঁটি ও ট্যাঙ্কার বিমানগুলোকে এমনভাবে সাজাচ্ছে যেন একটা স্থায়ী কার্যক্রম চালানোর সক্ষমতা রাখা যায়। এটা শুধু বল দেখানো নয়, এটা এমন অবস্থান তৈরি করা যাতে যে কোনো মুহূর্তে আক্রমণ করা ও প্রতিরোধ করার বিকল্প উভয়ই সম্ভব হয়। আরও বড় চিত্র, বিমানবাহী রণতরী থেকে থার্ড পর্যন্ত পূর্ব মধ্যপ্রাচ্যের লড়াকু ব্যবস্থার ভিত্তি এখন অনেকটাই বিভিন্ন ধাপে তৈরি। ওয়াশিংটন ইতোমধ্যেই অঞ্চলটিতে গুরুত্বপূর্ণ বিমানাধার, যুদ্ধ জাহাজ ও প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে চলেছে। এমন প্রেক্ষাপটে KC-135 এর মতো রিফুয়েলার বিমানগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা যুদ্ধজেট ও গোবলি বিমানগুলোকে বড় দূরত্বে পৌঁছতে সাহায্য করে এবং অপারেশন চালিয়ে যেতে সময় দীর্ঘ কভারেজ দেয়। এর মানে সামরিক প্রস্তুতি শুধু ছবির মতো নয়, এটি দীর্ঘ সময় ধরে চালাতে সক্ষম পরিকল্পনার অংশ। USS আব্রাহাম লিঙ্কন কোথায়? একা কেবল রিফুয়েলার বিমানই নয়, USS আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী ও তার রিয়ার উইং এর অবস্থান নিয়েও নজরদারি চলছে। সন্ধানকারীরা জানিয়েছে, এই বিমানবাহী রণতরী এখন ওমান উপসাগরে প্রায় 140 থেকে 240 কিলোমিটার দূরে অবস্থান করছিল, অর্থাৎ ইরানের উপকূলে সহজেই পৌঁছানোর অবস্থানে। রণতরীটির রিয়ার উইং ইরানের উপরে ফ্লাইট এরিয়া পরিচালনা, বোমা হামলা, গোয়েন্দা নজরদারি কিংবা প্রতিরোধ ক্ষমতা প্রয়োগে ব্যবহার করা যাবে। ইউরোপ থেকে সামরিক বিমানের সরাসরি গতি দেখাচ্ছে যে যুক্তরাষ্ট্র কেবল নজরদারি বা প্রশিক্ষণ নয়, বরং মিডল ইস্ট এর দিকে সরাসরি প্রস্তুতি নিচ্ছে। রিফুয়েলার বিমানের উপস্থিতি মানে দীর্ঘ সময় যুদ্ধ জেট ও বোমারু জাহাজগুলোকে সক্রিয় রাখা সহজ হবে। ইরানের মতো দেশটিকে লক্ষ্য করে এই ধরনের ব্যবস্থা তৈরির লক্ষ্য দমন নয়, এক প্রকার স্ট্রাইক কন্টিনজেন্সি বা আক্রমণের পরিকল্পনার রেডি মুড হিসেবে দেখা হচ্ছে। মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বাড়ছে। একদিকে আমেরিকা ও ইসরায়েল, অন্যদিকে ইরান। প্রশ্ন হচ্ছে, এত শক্তিশালী দুই দেশ একসাথে থাকলেও ইরানকে কি সত্যিই সহজে হারানো সম্ভব? প্রথমে একটা ব্যাপার পরিষ্কার করি, কাগজে কলমে শক্তির তুলনা করলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অনেক এগিয়ে। আধুনিক যুদ্ধ বিমান, বিমানবাহী রণতরী, উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সবই আছে। কিন্তু যুদ্ধ শুধু প্রযুক্তির খেলা নয়, কৌশল আর ভৌগোলিক বাস্তবতাও বড় ফ্যাক্টর। ইরান কেন হার্ড টার্গেট? ইরান বিশাল আয়তনের দেশ, পাহাড়ি এলাকা, মরুভূমি, জটিল ভূগোল, যা আক্রমণকারী বাহিনীর জন্য দুঃস্বপ্ন। 2003 সালের ইরাক যুদ্ধের অভিজ্ঞতা এখনও আমেরিকার সামনে উদাহরণ হয়ে আছে। যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু শেষ করা কঠিন। ইসরায়েল 2025 সালের জুনের সংঘাতে আকাশে আধিপত্য দেখাতে পেরেছিল। ইরানের পুরনো এয়ারফোর্স বড় ধাক্কা খেয়েছিল, তবুও শাসন ব্যবস্থা ভাঙেনি, ক্ষমতার কাঠামো টিকে গেছে। কারণ ইরান বহু বছর ধরে তাদের সামরিক নেটওয়ার্কে রিডান্ড্যান্সি তৈরি করেছে, অর্থাৎ একজন কমান্ডার মারা গেলে আরেকজন দায়িত্ব নেয়, এক ঘাঁটি ধ্বংস হলে আরেকটি সক্রিয় হয়। হরমুজ প্রণালী ইরানের সবচেয়ে বড় অস্ত্র। স্ট্রেইট অফ হরমুজ পৃথিবীর জ্বালানি বাণিজ্যের প্রায় 20% এখান দিয়ে যায়। ইরান বারবার হুমকি দিয়েছে, তাদের অস্তিত্বের ওপর আঘাত এলে তারা এই প্রণালী বন্ধ করে দেবে। যদি তা হয়, বিশ্ববাজারে তেলের দাম আকাশ ছোঁয়া হবে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার সবাই বিপদে পড়বে। অর্থাৎ যুদ্ধ শুধু সামরিক নয়, অর্থনৈতিক সুনামিও ডেকে আনতে পারে। ইরানের মিসাইল দেয়াল। বড় প্রশ্ন, ইরানের আসল শক্তি কোথায়? উত্তর, মিসাইল ও ড্রোন। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বিশ্লেষণ বলছে, মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ও বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্র ভান্ডার এখন ইরানের হাতে। তাদের কাছে স্বল্প, মধ্য ও দীর্ঘ পাল্লার হাজার হাজার মিসাইল রয়েছে। উদাহরণ হিসেবে শাহাব 3 প্রায় 1000 কিলোমিটার পাল্লা, সেজ্জিল 2000 কিলোমিটার পর্যন্ত, ফাতাহ 1 হাইপারসনিক দাবি। এছাড়া হাজার হাজার শাহেদ ড্রোন, যা ইউক্রেন যুদ্ধে ব্যবহার হতে দেখা গেছে। এই ড্রোন ও মিসাইল একসাথে ছোড়া হলে সবচেয়ে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও চাপে পড়ে যায়। উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো এই পাল্লার মধ্যে। ইরানের নৌকৌশল। ইরানের নৌবাহিনী আমেরিকার মতো ব্লু ওয়াটার নৌবাহিনী নয়, বরং
উপকূলীয় গেরিলা কৌশলেই চোখ, ছোট দ্রুতগামী নৌকা, মাইন পাতা, সাবমেরিন, এসব দিয়ে তারা বড় জাহাজকে হয়রান করতে পারে। সংকীর্ণ সমুদ্রপথে সংখ্যাই হয়ে ওঠে শক্তি। ট্রাম্প ফ্যাক্টর। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সঠিক চুক্তি দিলে আক্রমণ হবে না। একই সঙ্গে অতিরিক্ত বিমানবাহী রণতরী মোতায়েনের কথাও জানিয়েছেন। অর্থাৎ চাপ ও আলোচনা দুটো পথই খোলা রাখা হয়েছে। কিন্তু এখানে বড় ঝুঁকি আছে। যদি যুদ্ধ শুরু হয়, ইরান সরাসরি ইসরায়েল বা মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে পারে। তাদের আঞ্চলিক মিত্ররাও সক্রিয় হতে পারে। ফলে সংঘাত সীমাবদ্ধ না থেকে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা। সমুদ্রে ট্যাঙ্কার, আকাশে ক্ষেপণাস্ত্র, বিশ্ব কি আরেকটি বড় যুদ্ধে ঢুকে পড়েছে? একটু ভাবুন। একদিকে উত্তর আটলান্টিকের খোলা সমুদ্রে মার্কিন নৌবাহিনী একটি রুশ পতাকাবাহী তেল ট্যাঙ্কার দখল করছে, আর ঠিক কয়েক ঘন্টার মধ্যেই ইউক্রেনের আকাশে নেমে আসছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র। ফলাফল, পুরো শহর অন্ধকার, মানুষ বিদ্যুৎহীন, ঠান্ডার মধ্যে হাসপাতাল চলছে জেনারেটরে। এটা কি কাকতালীয়, নাকি এটা ছিল একেবারে হিসাব করে দেওয়া বার্তা? ইউক্রেন অন্ধকারে, ইউরোপ শঙ্কায়। 7 জানুয়ারি রাশিয়া ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলে বড় ধরনের হামলা চালায়। দনিপ্রোপেট্রোপস্কো আর জপোরিঝোপিয়া দুটি অঞ্চল প্রায় পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়ে। হাজার হাজার বাড়ি, দোকান, অফিস অন্ধকারে ডুবে যায়। রয়টার্স জানাচ্ছে, সবচেয়ে ভয়াবহ অবস্থা ছিল হাসপাতালগুলোতে। জীবন বাঁচাতে বাধ্য হয়ে তারা রিজার্ভ পাওয়ারে চলে যায়। জরুরি পরিষেবার কর্মীরা সারা রাত চেষ্টা করেন বিদ্যুৎ আর পানি ফেরাতে, কিন্তু তীব্র তুষারপাত আর হিমাঙ্কের নিচে তাপমাত্রা পরিস্থিতি আরও জটিল করে তোলে। ইউক্রেনের প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, প্রতিদিনই আমাদের বিদ্যুৎ ব্যবস্থার উপর হামলা হচ্ছে। কর্মীরা চরম পরিস্থিতিতে কাজ করছেন। আবহাওয়া আরও খারাপ হলে বিপর্যয় বাড়বে। এমনকি বিমান হামলার সাইরেন পর্যন্ত বন্ধ হয়ে যায়। মানে ক্ষেপণাস্ত্র আসলেও মানুষ আর সতর্ক সংকেত পাবে না। এবার সমুদ্রে আগুন, রাশিয়া বনাম যুক্তরাষ্ট্র। এই হামলার কয়েক ঘন্টা আগেই ঘটে আরেক নাটকীয় ঘটনা। যুক্তরাষ্ট্র উত্তর আটলান্টিকে একটি রুশ পতাকাবাহী তেল ট্যাঙ্কার বেলা 1 দখল করে নেয়। অভিযোগ, জাহাজটি নিষেধাজ্ঞা ভেঙে ভেনেজুয়েলা, রাশিয়া আর ইরানের জন্য তেল পরিবহন করছিল। এটাকে বলা হচ্ছে শ্যাডো ফ্লিট, চুপিসারে নিষিদ্ধ তেল বাণিজ্যের নেটওয়ার্ক। মার্কিন কর্মকর্তারা জানান, ডিসেম্বর থেকে এই জাহাজটিকে ধাওয়া করা হচ্ছিল। শেষ পর্যন্ত আদালতের ওয়ারেন্ট দেখিয়ে জব্দ করা হয়। যুক্তরাজ্য এই অভিযানে যুক্তরাষ্ট্রকে সহায়তা করে। রাশিয়া ক্ষুব্ধ। মস্কোর দাবি, আন্তর্জাতিক আইনে এটা অবৈধ। তারা বলে, অন্য দেশের পতাকাবাহী জাহাজে শক্তি প্রয়োগের অধিকার কারণে। হোয়াইট হাউসের বার্তা, আমরা থামব না। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট স্পষ্ট করে দেন, এটা মার্কিন নিষেধাজ্ঞা প্রয়োগের অংশ। এই প্রশাসন শ্যাডো ফ্লিট মেনে নেবে না। জাহাজটি জব্দ করা হয়েছে আদালতের আদেশে। প্রয়োজনে ক্রুদের যুক্তরাষ্ট্র এনে বিচার হবে। অন্যদিকে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেন, এই জাহাজ ভুয়া পতাকা ব্যবহার করছিল। ইরান ও রাশিয়ার সঙ্গে এর গভীর যোগাযোগ আছে। এটি বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি। বড় প্রশ্ন, এটা কি প্রতিশোধ? টাইমলাইনটা লক্ষ্য করুন। যুক্তরাষ্ট্র রুশ ট্যাঙ্কার জব্দ করল, কয়েক ঘন্টার মধ্যে ইউক্রেনে ভয়াবহ হামলা, পুরো অঞ্চল অন্ধকারে। প্রমাণ নেই, কিন্তু প্রশ্ন আছে। এটা কি পুতিনের বার্তা? সমুদ্রে হাত দিলে স্থলে আগুন নামবে? আমেরিকা কি সত্যি ডুমসডে বা সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে? আর যদি নিচ্ছে, তাহলে কেন এখনই? এই প্রশ্ন উঠে আসছে কারণ সম্প্রতি যুক্তরাষ্ট্রের সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর বিমান E-4B নাইটওয়াচকে হঠাৎ করে ওয়াশিংটন ডিসির কাছাকাছি মেরিল্যান্ডে দেখা গেছে। এই বিমানটিকে বলা হয় ডুমসডে প্লেন। এই বিমান সাধারণ কোনো বিমান নয়। এটি তখনই ব্যবহার করা হয় যখন যুক্তরাষ্ট্র মনে করে পারমাণবিক যুদ্ধ হতে পারে অথবা দেশটির স্থলভিত্তিক কমান্ড সেন্টার ধ্বংস হয়ে যেতে পারে। প্রতিরক্ষা সূত্র অনুযায়ী এই E-4B বিমানটি নেব্রাস্কার অফ আর্ট এয়ারফোর্স বেস থেকে উড়ে এসে 6 জানুয়ারি মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রিউজে অবতরণ করে। এই খবর প্রকাশ্যে আসতেই সামরিক বিশ্লেষক ও সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন শুরু হয়, এত বড় ঝুঁকির আশঙ্কা কি এখনই তৈরি হয়েছে? এখন বোঝা দরকার এই ডুমসডে প্লেন আসলে কি। E-4B হল বোয়িং 747 থেকে 200 বিমানের বিশেষভাবে পরিবর্তিত সংস্করণ। এটি সাধারণ যাত্রীবাহী বিমানের মতো দেখালেও ভেতরে এটি পুরোপুরি একটি উড়ন্ত যুদ্ধ সদর দপ্তর। এই বিমানে 4টি শক্তিশালী জেনারেল ইলেকট্রিক ইঞ্জিন রয়েছে এবং এটি দীর্ঘ সময় অনেক উঁচুতে উঠতে পারে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বিমানটি পারমাণবিক বিস্ফোরকের শক, তাপ এবং ইলেকট্রোম্যাগনেটিক পালস থেকেও সুরক্ষিত। অর্থাৎ মাটিতে যদি সব যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়ে যায়, তবুও আকাশ থেকে আমেরিকার সরকার যুদ্ধ পরিচালনা করতে পারবে। এই বিমানে একসঙ্গে ১১১ জন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা কাজ করতে পারেন। ভেতরে রয়েছে কমান্ড রুম, কনফারেন্স রুম, অপারেশন সেন্টার, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং ক্রুদের বিশ্রামের জায়গা। সবচেয়ে ভয়ঙ্কর ক্ষমতা হলো এটি আকাশেই জ্বালানি নিতে পারে, ফলে দিনের পর দিন নামতে হয় না। এখন প্রশ্ন, এই বিমান হঠাৎ কেন সরানো হলো? এখানেই আসে আন্তর্জাতিক রাজনীতি। বর্তমানে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইরানের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়ছে। ৯ জানুয়ারি যুক্তরাষ্ট্র একটি তেলবাহী জাহাজ জব্দ করে। অভিযোগ ছিল এটি নিষেধাজ্ঞা ভেঙে রুশ তেল বহন করছিল। তার 2 দিন আগেই আরেকটি রুশ পতাকাবাহী জাহাজ মেরিনারা আটলান্টিক মহাসাগরে আটকানো হয়। এরপরই রাশিয়া ইউক্রেনের উপর হামলা ব্যাপকভাবে বাড়িয়ে দেয়। বিশেষ করে পশ্চিম ইউক্রেনের লভিভ শহরে রাশিয়া তাদের পারমাণবিক সক্ষম অরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালায়। এর আগে এক রুশ কর্মকর্তা সরাসরি ইঙ্গিত দিয়েছিলেন প্রয়োজনে যুক্তরাষ্ট্রকেও পারমাণবিক হামলার আওতায় আনা হতে পারে। একই সময়ে ইরানীয় পরিস্থিতি ভয়াবহ। দেশটির মুদ্রার রিয়ালের ভয়াবহ পতনের কারণে মানুষ রাস্তায় নেমেছে। বিক্ষোভ দমনে সহিংসতা বেড়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছেন, যদি ইরান সরকার বিক্ষোভকারীদের উপর গুলি চালায় তাহলে যুক্তরাষ্ট্র সামরিক জবাব দেবে। এদিকে যুক্তরাষ্ট্র একের পর এক প্যাট্রিয়ট মিসাইল, টামাহক এবং প্রতিরক্ষা বাজেট বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে। ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানো হচ্ছে। অর্থাৎ দেশটি স্পষ্টভাবে সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করছে। সবকিছু মিলিয়ে একটি বিষয় পরিষ্কার, E-4B ডমসডে প্লেনের এই উড়ান কোনো রুটিন ফ্লাইট নয়। এটি একটি বার্তা হলো যুক্তরাষ্ট্র পরিস্থিতিকে অত্যন্ত গুরুতর হিসেবে দেখছে এবং প্রয়োজনে যুদ্ধ পরিচালনার সর্বোচ্চ প্রস্তুতি তাদের আছে। এখন প্রশ্ন একটাই, এই প্রস্তুতি কি শুধুই সতর্কতা? সামনে আরও বড় কোনো সংঘাত? ইরানি বিক্ষোভ, যুক্তরাষ্ট্র কেন সমর্থন দিচ্ছে? ইরানি সেনাবাহিনী কেন এত কড়া? ইরানে এখন যে চলছে সেটা শুধু একটি দেশের অভ্যন্তরীণ বিক্ষোভ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে অর্থনীতি, রাজনীতি, বিদেশি শক্তি এবং মধ্যপ্রাচ্যের বড় ভূ রাজনীতি। প্রথম প্রশ্ন, বিক্ষোভ শুরু হলো কেন? ইরানি বিক্ষোভ শুরু হয় অর্থনৈতিক কারণে। ডিসেম্বরের শেষ দিকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হঠাৎ করে অনেক বেড়ে যায়। সাধারণ মানুষের আয় বাড়েনি, কিন্তু খরচ বেড়েছে কয়েকগুণ। ফলে মানুষ রাস্তায় নামে। শুরুর দিকে এই বিক্ষোভ ছিল ছড়িয়ে ছিটিয়ে, নেতৃত্বহীন, শুধু জীবনযাত্রার ব্যয় নিয়ে। কিন্তু কয়েকদিনের মধ্যে এই বিক্ষোভ সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। দ্বিতীয় প্রশ্ন, সরকার কেন এত কঠোর হলো? ইরানের সরকারের দাবি এই বিক্ষোভ আর শুধু অর্থনৈতিক নয়। তাদের দাবি এই আন্দোলনের ভেতরে বিদেশি শক্তির প্রভাব আছে। এই কারণেই ইরানি সরকার নিরাপত্তা বাহিনী নামিয়েছে, ইন্টারনেট আংশিকভাবে বন্ধ করেছে, কঠোর হাতে বিক্ষোভ দমন করছে। সরকারি হিসাব অনুযায়ী সংঘর্ষে ৬৫ জনের মৃত্যু হয়েছে। তৃতীয় প্রশ্ন, সেনাবাহিনী হঠাৎ বিবৃতি দিল কেন? এই অবস্থায় ইরানের সেনাবাহিনী প্রকাশ্যে একটি বিবৃতি দেয়। তারা বলে, দেশের কৌশলগত অবকাঠামো, জনসম্পত্তি এবং জাতীয় স্বার্থ যে কোনো মূল্যে রক্ষা করা হবে। সেনাবাহিনীর অভিযোগ, ইসরায়েলও কিছু শত্রুভাবাপন্ন গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইছে। এখানে সেনাবাহিনীর মূল বার্তাটি পরিষ্কার, রাষ্ট্র দুর্বল নয় এবং প্রয়োজনে শক্তি ব্যবহার করবে। চতুর্থ প্রশ্ন, যুক্তরাষ্ট্র কেন বিক্ষোভকারীদের সমর্থন দিচ্ছে? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রকাশ্যে বলেন, আমরা ইরানের সাহসী জনগণের পাশে আছি। এই বক্তব্য আসে তখনই যখন ইরান ইন্টারনেট বন্ধ করে বিক্ষোভ নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। এর কিছুক্ষণ পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও এক ধাপ এগিয়ে যান। তিনি সরাসরি হুমকি দেন, আপনারা গুলি চালালে আমরাও চালাবো। এই বক্তব্য ইরানের কাছে কেবল কথার হুমকি নয়, এটা সামরিক চাপ তৈরির কৌশল। পঞ্চম প্রশ্ন, খামেনি এত ক্ষুব্ধ কেন? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ট্রাম্পের বক্তব্যকে ভণ্ডামি বলে আখ্যা দেন। তার যুক্তি, যুক্তরাষ্ট্র অতীতে ইরানের ওপর হামলা চালিয়েছে, নিষেধাজ্ঞা দিয়ে সাধারণ মানুষকে কষ্ট দিয়েছে, আর এখন হঠাৎ করে মানুষের পাশে আছে বলছে। খামেনির মতে এটা আসলে জনগণের ক্ষোভকে ব্যবহার করে রাষ্ট্রকে দুর্বল করার চেষ্টা। রাস্তায় আসলে কি হচ্ছে? তেহরান সহ বহু শহরে রাতভর সংঘর্ষ হয়েছে, সরকারি ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সঙ্গে বিদেশি ফার্সি চ্যানেলগুলো বড় আকারের বিক্ষোভের ভিডিও দেখাচ্ছে। অর্থাৎ তথ্যযুদ্ধও চলছে। শেষ প্রশ্ন, সামনে কি হতে পারে? এখন ইরান দাঁড়িয়ে আছে 3টি চাপে। 1, ভেতরের অর্থনৈতিক ক্ষোভ,
2 সরকারের শক্ত অবস্থান, 3 যুক্তরাষ্ট্রের চাপ। ইরান এখন একসঙ্গে 2 দিক থেকে চাপে। একদিকে দেশের ভেতরের অস্থিরতা, অর্থনৈতিক সংকট আর রাজনৈতিক চাপ, অন্যদিকে বাইরে থেকে আসছে লাগাতার হুমকি, ধামকি আর ষড়যন্ত্রের অভিযোগ। কিন্তু এত কিছুর মাঝেও একটি বিষয় একেবারে অনড় তেহরান, তা হলো তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থান পরিষ্কার। তিনি বলেছেন, প্রয়োজনে অস্ত্র হাতে লড়াই হবে, কিন্তু শত্রুর সঙ্গে কোনো আপোষ নয়। এই বার্তাই যেন আরও ক্ষুব্ধ করে তুলেছে ইরানের শত্রুদের। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ইসরায়েল কখনোই ইরানকে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনর্গঠন করতে দেবে না। এমনকি ইরানের পারমাণবিক কর্মসূচি আবার শুরু করার সুযোগও দেওয়া হবে না বলে স্পষ্ট জানান তিনি। ইসরায়েলি আইন প্রণেতাদের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন, আমরা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শিল্প ধ্বংস করেছি এবং সেটি আবার দাঁড়াতে দেব না। আর যদি আমাদের উপর হামলা হয়, তাহলে ইরানের জন্য পরিণতি হবে ভয়াবহ। এর কয়েকদিন আগেই একই সুরে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বক্তব্য ছিল, ইরানের সামরিক শক্তি বাড়তে দেওয়া হবে না। কিন্তু প্রশ্ন হলো, এই হুমকি কি ইরানকে থামাতে পেরেছে? বিশেষজ্ঞরা বলছেন না, কারণ শুধু হুমকি দিয়ে ইরানকে তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে সরানো সম্ভব নয়। এরই মধ্যে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী আইআরজিসি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র ইউনিটের সক্ষমতা যাচাই করতে বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে। এই মহড়ার 2 দিন পরে ইরানে নবগঠিত ডিফেন্স কাউন্সিল এক কড়া সতর্কবার্তা দেয়। বিবৃতিতে বলা হয়, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বা দেশে অস্থিরতা তৈরির যে কোনো চেষ্টা হলে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আর এখানেই থামেনি তারা। ডিফেন্স কাউন্সিল জানায়, ইরান শুধু হামলার পর পাল্টা জবাবেই সীমাবদ্ধ থাকবে না, বরং আগেভাগেই যে কোনো দৃশ্যমান হুমকির লক্ষণ দেখলে প্রতিরোধমূলক পদক্ষেপ নেবে। এর মাঝেই গত সপ্তাহে আন্তর্জাতিক গণমাধ্যম ও গোয়েন্দা সূত্রের বরাতে একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে। খবরে বলা হয়, আইআরজিসি তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য বিশেষ ধরনের আনকনভেনশনাল বা অপ্রচলিত ওয়ারহেড তৈরির কাজ জোরদার করেছে। এই ওয়ারহেডগুলোতে রাসায়নিক বা জৈব উপাদান বহনের সক্ষমতা থাকতে পারে এমন আশঙ্কাও প্রকাশ করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, গত কয়েক মাসে এই প্রকল্পের গতি নাকি অনেক বেড়েছে। বিশেষজ্ঞদের বিশ্লেষণ বলছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনা এবং সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কাই ইরানকে এই কৌশল নিতে বাধ্য করছে। তাদের ধারণা, ভবিষ্যতে যদি বড় ধরনের হামলা হয়, সেই পরিস্থিতিতে প্রতিরোধ ক্ষমতা বাড়াতেই তেহরান এই পথ বেছে নিচ্ছে। এর বাস্তব উদাহরণও দেখা গেছে সম্প্রতি। গত মাসে 2বার বড় আকারের ক্ষেপণাস্ত্র মহড়া চালায় ইরান। শেষ সপ্তাহে তেহরান, ইস্পাহান, মাশহাদ, খোরামবাদ ও বাহাবাদ সহ একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়। এর আগে মাসের প্রথম সপ্তাহে পারস্য উপসাগরে অনুষ্ঠিত মহড়ায় কৃত্রিম লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। সব মিলিয়ে বিশ্লেষকদের সিদ্ধান্ত একটাই, ইরান এখন কূটনৈতিক কথাবার্তার চেয়ে নিজের ক্ষেপণাস্ত্র শক্তিকে সামনে রেখে ডিটারেন্স স্ট্র্যাটেজি চালাচ্ছে। বার্তা স্পষ্ট, চাপ যতই বাড়ুক, তেহরান পিছু হটছে না। ইরানের সেনাবাহিনীর রেড লাইন, বিক্ষোভ, হুমকি আর বড় সংঘাতের আশঙ্কা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি একটি কড়া বিবৃতি দিয়েছে। তারা বলেছে, জাতীয় নিরাপত্তা তাদের রেড লাইন। এই সীমাকে উল্লঙ্ঘন করলে কোনো ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে তারা জানায়, জনসম্পত্তি, কৌশলগত অবকাঠামো, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রক্ষায় সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত। এই ঘোষণা আসে ঠিক তখনই যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার ইরানকে হুমকি দেন। বিক্ষোভ শুরু হলো কেন? শুরুটা ছিল খুব সাধারণ, কিন্তু কয়েকদিনের মধ্যেই এই বিক্ষোভ সরকার বিরোধী হলো, ধর্মীয় শাসনের অবসান দাবি উঠল, রাষ্ট্রীয় ভবনে হামলা শুরু হলো। এটাই ইরান সরকারকে সবচেয়ে বেশি আতঙ্কিত করেছে, কারণ 1979 সালের বিপ্লবের পর এই ধরনের স্লোগান লাল সংকেত। আইআরজিসি কেন এত কঠোর? আইআরজিসি বলছে, এই বিক্ষোভ আর স্বতঃস্ফূর্ত নয়। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, বিদেশি সন্ত্রাসী নেটওয়ার্ক এই অস্থিরতাকে উস্কে দিচ্ছে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেখানো হয়েছে কারাজে পৌর ভবনে আগুন, বিভিন্ন শহরে নিরাপত্তা বাহিনীর জানাজা, সেনা ঘাঁটিতে হামলার দাবি। আইআরজিসির ভাষায় এটার প্রতিবাদ নয়, এটা নিরাপত্তা হুমকি। ট্রাম্প কি বলছেন? ডোনাল্ড ট্রাম্প একেবারে খোলাখুলি ভাষায় কথা বলছেন। তিনি বলেন, তোমরা যদি গুলি চালাও, আমরাও গুলি চালাবো। তার দাবি, ইরানের কিছু শহর বিক্ষোভকারীদের দখলে, পরিস্থিতি ইরান সরকারের নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে। এই বক্তব্য শুধু রাজনৈতিক নয়, এটা সামরিক হুমকির ইঙ্গিত। খামেনির জবাব কি? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একে সরাসরি ষড়যন্ত্র বলেন। তার ভাষায়, ট্রাম্পের হাতে ইরানিদের রক্ত লেগে আছে, তিনি ভারতে এজেন্টদের দিয়ে দেশ অস্থির করতে চান।
খামেনি স্পষ্ট করে বলেন, বিদেশিদের সঙ্গে কাজ করলে কাউকে ক্ষমা করা হবে না। এখানে বার্তাটা পরিষ্কার, রাষ্ট্র পিছু হটবে না। বিদেশি মিলিশিয়া মোতায়েন, সত্য না গুজব? যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে ইরান নাকি হিজবুল্লাহ যোদ্ধা ইরাকি মিলিশিয়া ব্যবহার করছে বিক্ষোভ দমনে। ইরান সরাসরি এই অভিযোগ স্বীকার করেনি, কিন্তু বিষয়টি আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়েছে। ওয়াশিংটনের দাবি, নিজ দেশের মানুষের বিরুদ্ধে প্রক্সি বাহিনী ব্যবহার করা হলে তা হবে চরম বিশ্বাসঘাতকতা। ইরানি শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে হিজবুল্লাহ সদস্য ও ইরাকি মিলিশিয়া মোতায়েনের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ফার্সি ভাষার অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে এই উদ্বেগের কথা জানানো হয়। খবর ইরান ইন্টারন্যাশনালের। পোস্টে বলা হয়, ইসলামী প্রজাতন্ত্র ইরান শান্তিপূর্ণ বিক্ষোভ দমন করতে হিজবুল্লাহর যোদ্ধা ও ইরাকি মিলিশিয়াদের ব্যবহার করেছে বলে যে প্রতিবেদনগুলো প্রকাশিত হয়েছে তা যুক্তরাষ্ট্রকে উদ্বিগ্ন করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর আরও জানায়, ইরানি কর্তৃপক্ষ ইরানের জনগণের বিপুল সংখ্যক অর্থ ব্যয় করেছে, যা তারা তথাকথিত সন্ত্রাসী প্রক্সি বাহিনীর পেছনে খরচ করেছে। ওই বাহিনীগুলোকে নিজ দেশের নাগরিকদের বিরুদ্ধে ব্যবহার করা হলে তা জনগণের সঙ্গে আরেকটি গভীর বিশ্বাসঘাতকতার শামিল হবে বলে সতর্ক করে যুক্তরাষ্ট্র।